তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। তোমার জামাই আর এ বাড়ির পয়সা খায় না, সে এখন চাকরি করে, প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়। এটা ঠিক যে ভাইজান তাকে চাকরি দিয়েছে, কিন্তু কি শুরু করলি এসব? ফুলমি এখনই চলে আসবে না? আসুক, এসে দেখুক যে এই বাড়িতে তার সম্মানটা কতটুকু। অন্তরা, এটা তুই কি বলছিস? এই কথাটা কিন্তু একদম ঠিক বলছিস না। ফুলমিয়াকে কখনো এই বাড়িতে অসম্মান করা হয়েছে? হ্যাঁ, জামাই হিসেবে যতটুকু সম্মান তার প্রাপ্য, তার সবটাই সবসময় দেওয়া হয়েছে। কিন্তু মনে মনে আম্মা সেটা দেন। এতই যখন তোমাদের ঘর জামাই পুষতে আপত্তি, তাহলে আমাকে শ্বশুর বাড়ি থেকে আনলে কেন? ওখানে মরলে মরতাম, কি দরকার ছিল তোমাদের জামাইকে এ বাড়িতে ঠাঁই দেবার? আমরা দুজনে হয়ে ভেসে যেতাম। তোকে এ বাড়িতে আনা হয়েছে কারণ এ বাড়ির সবাই তোকে ভালোবাসে। সেই বোধ কি ওর আছে? কোথায় ভাই বোনে সবাই মিলে মিলেমিশে থাকবে তা না, শুধু ওর নামে কুচ্ছা রটানো, গালাগালি করা। ঘেন্না ধরে গেল আমার এই সংসারে। মিলেমিশে থাকার কথাটা মানায় না আম্মা। আমরা মেজো ভাইজান যখন আমরা ঢাকায় গিয়েছিলাম, তখন কি বড় ভাই একটা খোঁজ নিয়েছিল আমাদের? আমরা এক মায়ের পেটের ভাই বোন, কিন্তু আমার ছেলের এত বড় একটা অপারেশন হলো, একটা খোঁজ পর্যন্ত নিল না। ও কি তোদের ঠিকানা জানতো? শুনেছি ঢাকা শহর নাকি অনেক বড়, সেখানে কেউ কারো খোঁজ নিতে পারে না। আর তাছাড়া তোরা কি সুলেমানকে ডেকেছিস? ডাকার পরেও যদি না আসতো, তাহলে মুখ তুলে দুটো কথা বলতে পারতিস। বুঝেছি, এখন তোমার আর আমাকে সহ্য হচ্ছে না। যখন আমাকে সহ্য হচ্ছে না, আমি চলে যাব। হ্যাঁ, তুমি বলেছিলে, তাই আমি ফিরে এসেছিলাম, না হলে। কি ব্যাপার, মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন? তোমাকে কতবার বলেছি যে মেয়েটা কদিনের জন্য মাত্র এসেছে। ও সব আমার দোষ, আমি ওর শত্রু, আমি ওকে কাঁদিয়েছি। আল্লাহ, এত অপমানের পরে তুমি আমাকে তুলে নিচ্ছ না কেন? আচ্ছা, আমি কি তাই বলেছি? আমি বললাম যে মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল কেন। তোমার আদরের মেয়ে, তাকে কিচ্ছু বলা যাবে না, কিন্তু ও সবার নামে যা মুখে আসবে তাই বলে যাবে। আচ্ছা, কি শুরু করলো তোমরা বলো তো? ও কিছু না ভাইজান, মা মেয়েতে অভিমান হয়েছে, এক্ষুনি মিটে যাবে। ভাইজান, আপনাকে কি হাত মুখ ধোয়ার পানি দিব? না, তুমি আমার নানা মেয়েকে গোসল করো। দূর দূর, মোহর আবার চিকিৎসা জানে নাকি? ওই তো আম্মার ভাইজানের চিকিৎসা করলো, পারলো পারলো একজনেরও রোগ সারাতে। সাহেব ডাক্তার হলে এক তুড়িতেই রোগ পালাতো। তা সাহেব ডাক্তার দেখালেন না কেন? ওই যে জেদ আর অন্ধবিশ্বাস। বড় আম্মা কিছুতেই সাহেব ডাক্তার দেখাবেন না, আর ভাইজানের বিশ্বাস কর্কট রোগ সারে না, আর যদি সারে তা ওই মোহর কবিরাজের ঘাস পাতার গুণেই সারে। কথা যদি কিছু নাই পারে, তবে মোহর কবিরাজ আর সোমনাথ পতির এত নাম ডাক কেন? বাসবনে শিয়াল রাজা, কথাটা জানিস? এই অঞ্চলে কোনো কবিরাজ বদ্যি নেই, তাই ওরা ছড়ি ঘোরাচ্ছে। আরে বাবা, ঘাস পাতা খেয়ে যদি রোগ পালাবে, তাহলে মানুষ আর গরুতে তফাৎ কি হলো? মানুষের রোগের তো একটা ইজ্জত আছে, তাই না?
যে রোগ ঘাস পাতা খাওয়া গরু ছাগলের হয়, সেই রোগ কি কখনো মানুষের হতে পারে? তবুও তো ওদেরই মানুষজন বিশ্বাস করে, ওদের উপর ভরসা করে। সেটা গ্রামের যত অশিক্ষিত মাথা মোটার দল করে। ওই তো সেবার কলেরা আর বসন্তের সময় জোড়াবদ্দি কত দৌড়ঝাঁপ করলো, কিছু করতে পারলো? রোগ যখন কমার তখন এমনিই কমে গেল। কিন্তু দুজনে ওই বিশেষ করে মোহর কোবরার চেষ্টা করেছিল খুব। কেন সেটা বুঝলি না? আরে এটার মাথায় বুদ্ধি কবে হবে? নাম কামানোর জন্য। আর একটা চালও ছিল, বড় ঘাটে নৌকা বাঁধা, জমিদার শঙ্কর দেবের পায়ে তেল মালিশ করা, তাকে দেখানো গ্রামের মানুষের জন্য তার কত চিন্তা। আমার কাছে তো মোহর কবিরাজ কোনো ঠেক পায় না, তাই। কথাটা একদম ঠিক বলেছেন। ওই শঙ্করদেবের হাতে কোবরেজের মাথায় আছে বলে ওর তো রমরমা। হ্যাঁ, 10 গায়ে কি খাতির। সেদিন ভিনগাঁয়ে গিয়েছিলাম, ও বাবা, সেখানে গিয়ে শুনি সবাই আমাকে বলছে, তোমাদের এই নয়নতারার কোবরেজ মশাই কেমন আছে? বলি, নয়নতারা গ্রামকে কোবরেজ ছাড়া আর কেউ নেই? এইরকম কথা আমার কানেও এসেছে। না না, এতটা বাড়তে দেয়া যাবে না মোহরকে। তা কি করবেন? যা নিয়ে ওর এত নাম ডাক, সেটাকেই ছেড়ে ফেলে দেবে। ওই কবিরাজি বিদ্যে। কবিরাজি বিদ্যা আবার বিদ্যে নাকি? কবিরাজি গোটাটাই বুঝলো। তাজা বলেছেন। আরে বাবা, যে যুগে সাহেব শুভরা মেডিসিন বের করে ফেলেছে, সেই যুগে জড়িবুটির কারবার। ওর বিষ দাঁত এবার ভাঙবো। কিন্তু নতুন কোনো বদ্যি হেকিম না এলে সবাই তো ওদের কাছেই যাবে। তা আটকাবেন কি করে কর্তা? বদ্যে হেকিম নয়, সাহেব ডাক্তার আনবে। না পারলে ঢাকা বা কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা বাঙালি ডাক্তার আনবে। তাদের দুদাগ মেডিসিনে অথবা দুটো বড়িতেই রোগ পালাবে। তখন আর ফিরেও চাইবে না কেউ ওদের দিকে, দুটোতেই পড়ে থাকবে বাতিলের রাস্তা করে। কিন্তু অত বড় ডাক্তার এই অজ পাড়া গ্রামে মরতে আসবে কেন? আসবে আসবে, তার জন্য বুদ্ধি খাটাতে হবে। সোমনাথের ছেলে স্বদেশী, মোহর সোমনাথ হরিহর আত্মা। যদি সরকার বাহাদুরকে বোঝাতে পারি চিকিৎসা করার অজুহাতে গরিব মানুষগুলোর মাথা খাচ্ছে ওরা, তাহলেই পাল্টা চাল দেওয়া যাবে। মোট কথা, নয়নতারা গ্রামে মল্লিকের সামনে কেউ মাথা তুলো, এটা কোনোভাবেই বরদাস্ত করব না। যেভাবেই হোক মাথা হেট করে দেব, তবেই আমি মেজ মল্লিক। ওগো শুনছো, আমাদের ছেলে মেয়ে কেমন ইংরেজিতে ছড়া কাটছে। ওদেরকে তুমি বেশি বেশি করে গল্পের বই আর ছড়ার বই কিনে দিবে, ঠিক আছে? তা নয় দেবো, কিন্তু তার আগে স্কুলের পড়ার বই হজম করতে বলো। এটা কিসের চিঠি? তা কি করে বলবো? দেখি তো। যার মা সামান্য অক্ষর জ্ঞানটুকু নেই, তার মেয়ে হবে ইংরেজির পণ্ডিত। আমি নিরক্ষর বলেই তো ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে চাই। কপাল গুনে শহরে লেখাপড়া শেখানোর সুযোগ আছে বলে তোদের লেখাপড়া শেখাচ্ছি। আচ্ছা, তোমার ভালো লাগে না? তোমার গর্ব হয় না যখন ছেলে মেয়েরা ইংরেজিতে ছড়া বলে? একদম গর্বে বুকটা ফুলে ওঠে না? হ্যাঁ, ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে। তবে তোমার মতো তো বাড়াবাড়ি করি না। মেয়ে যখন বড় হবে তখন একদিন তাকে শ্বশুরবাড়ি পাঠাতেই হবে, সে যত বড় জজ রেজিস্ট্রারই হোক না কেন। সেটা যখন হবে তখন দেখা যাবে। তাছাড়া তুমি তো বলেছো ফুলমিয়ার মালকিন নাকি মস্ত উকিল, সেও নাকি এক বড় উকিলকে বিয়ে করেছে। কার চিঠি গো? বাড়ির চিঠি? অত মন দিয়ে পড়ছো? টাকা চাইছে না বাড়ি যেতে বলেছে? শোনো হামিদা, যে আব্বা আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে তাকে খাওয়ানোটা আমি আমার কর্তব্য মনে করি। টাকা চাওয়াটা বা দেয়াটা কোনো দোষের কিছু নয়।
আহা, আমি তো দোষগুলির কথা বলিনি। ভাবলাম হঠাৎ করে ছেলে মেয়ে, মেয়ের জামাই, ছেলের বউ একসাথে আব্বার ঘাড়ে গিয়ে পড়লো কিনা, তাই যদি আবার টাকার দরকার হয়। আব্বু টাকা চাইনি, তবে ভাই বোন আর জামাইকে পেয়েও তারা আমাদের অভাব বোধ করছেন, আর আমারও আমাদেরকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগছে। আবু কার চিঠি? দাদা চিঠি? দাদা কি আমাদেরকে যেতে বলেছে? চলো না যাই। অমনি যাই যাই, হ্যাঁ? এত পড়ায় ফাঁকি দিলে ভালো ফল করতে পারবে? প্রথম হতে পারবে? 2 দিন গেলে কি হয়? আমি তো পড়তে পারবো না বুঝিস। তা পারবে কেন? ওই অজপাড়া গায়ে থাকতে পারবে। দেশের গ্রামে যাওয়ার জন্য একদম লোল পড়ছে। আমি যাবো ব্যাস। তুমি ওখানে যাবে না, তুমি ওখানে গেলে ঝগড়া করবে। কি? আমি ঝগড়া করি? হ্যাঁ, আমি ঝগড়া আমি করি? দা কে? হচ্ছে কি? হ্যাঁ কি আছে? বাচ্চাদেরকে হাত তুলছো কেন? অমানুষ হচ্ছে একটা। এত করি তারপরেও বেঈমান কোথাকার। দেখো, আমাদের আব্বা কখনো আমাদের গায়ে হাত তুলেনি, তাই বলে আমরা অমানুষ হয়ে গেছি? ছোটদের গায়ে হাত তুললে তারা তো ভালো হয় না, উল্টো তারা বিগড়ে যায়। যত সব। শোন বাবা, আমি তোকে নিয়ে যেতাম, কিন্তু এখন তোকে নিয়ে যাওয়া সম্ভব নয়। কেন সম্ভব না আব্বা? তোর তো এখন স্কুল খোলা, কামাই হবে, আর কামাই হলে সিস্টার রাগ করবে। তোকে সিস্টার কত ভালোবাসে বল? তুই চাস সিস্টার তোর উপর রাগ করুক? তাছাড়া এখন আমার কাজের অনেক চাপ। এই তো কিছুদিন আগে ঘুরে আসলি। আমি কথা দিচ্ছি আব্বা, পরীক্ষার পরে আমি তোকে অবশ্যই নিয়ে যাব। নিয়ে যাবে তো? ভুলবে না তো? ভুলবো কি করে আব্বা? ওখানেই যে আমার শিকড়, আমার আমার নারীর টান যে সে যত দূরেই যাই, মনের সঞ্চিতে যখন টান লাগে তখন সেটা বেজে ওঠে। দিনের শেষে একদিন ঠিকই ফিরে যেতে হবে সেই মাটির টান। আমার যে সেখানে 4 হাত জমি মাপা আছে। তা আমার ভয় কি? তাহলে তোমার কেন এত জ্বালা গো বাবু? অম্ল বেদনা বাঘ মানতে চায় না, এ এক এমন জ্বালা, কেড়েও নেয় না, ছেড়েও দেয় না। নাও ধরো বাবু। দাও। পথে পথে ঘুরে বেড়ায় যখন যা জোটে। পেটটা কিন্তু খালি রাখা যাবে না, সব সময় কিছু না কিছু খেতে হবে। পেট তো অত শত বোঝে না, শুধু খেতে চায়, আর পেটে কিছু না থাকলেই যত ব্যাধি। এ যে দেখি আদির চেয়ে বেদি বড় গো গোসাই। তা ওষুধ কিছু দেবে না, নাকি শ্রী গোবিন্দর নাম করে ওই চরণামৃত মুখে দিলেই হবে? হে মোহন, ওই ওষুধ ঘর থেকে অম্লবিদায় চুনের একটা মোড়ক নিয়ে তো। সঙ্গে করে নিয়ে আসছি। খালি আপনার হুকুমের অপেক্ষায় ছিলাম। কালকে গান বাজনার পরে যখন শুনলাম বড় বাউলের অম্লবেদনা, তখনই আপনার কাছে আসতে বলছি। ও, তোর পেটে পেটে এত? হ্যাঁ, আমি তো ভাবলাম যে আমার অনুরোধেই বড় সাই এসেছে। দুটো কথাই ঠিক গো গোসাই, মনের তন্তিতে টান লেগেছে, তাই তো আশা গো। এভাবে শুধু ছুটে বেড়াতে ভালো লাগে? হাত ধরে না? কি পাও এতে? না গো না, যত ছুটি তত ছুটার বেগ বাড়ে, দম বাড়ে। তার জগতে কত ভাঙাগড়া চলছে অনেক নীলা। এই ছোট জীবনে তার কিছুটা যদি দেখতে হয় তাহলে ছুটতে হবে গো। এই জন্যেই কবিগুরু রবীন্দ্রনাথ তার গভীর উপলব্ধি থেকে লিখেছেন, আমি রইব না বসে, আমি চলবো বাহিরে। চলার পথে তোমার তো অনেক লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, যাদের নিয়ে সরকারের বড় চিন্তা, যাদের জন্য সরকারের চোখে ঘুম উড়ে গেছে, সেই বিপ্লবীদের সঙ্গে দেখা হয় না? সব কথা কি মুখ খুলে বলা যায় গো গোসাই? আসা যাওয়ার পথের ধারে কত কিছু তো ঘটে দেখি, সব কিছুর মানে খুঁজতে চাই না। মনে করি এও এক গৌরগোবিন্দর রূপ,
সংসার রূপ। তার মানে তুমি বিপ্লবীদের চেনো? তোমার এত কৌতূহল কেন গো? ধরিয়ে দিয়ে ইনাম নিতে চাও বুঝি? না, ইংরেজদের পুরস্কারকে আমি ঘৃণা করি। আমিও তোরা হচ্ছে আমার ছেলের জন্য। সেও যে বিপ্লবীদের দলে নাম লিখেছে গো। তোমার ছেলের নাম কি গো গোসাই? সুবিমল। তুমি চেনো তাকে? জানো সে এখন কোথায়? এত বড় সংসারে কে কোথায় ছড়িয়ে থাকে তা কি জানা যায়? সবাই নিজের কর্মেই ব্যস্ত, কেউ সুকর্মে, কেউ কুকর্মে। শেষ বিচারে ভার তো ওই প্রভুর হাতে। তিনি যন্ত্রী, আমরা যন্ত্র। তিনি বাজান, আমরা বাজি। সুদিন আসবে গো গোসাই, ভরসা রাখো। তাহলে আজ আসি। আমি ওদের একটু আগে দিয়ে আসি। চলো চলো চলো। একবার যদি ফুলকে আমি এ বাড়িতে বুঝিয়ে আনতে পারি, তাহলে ডাইনির হাত থেকে ঠিকই আমি আমার ছেলেকে ছাড়িয়ে আনতে পারবো। আর নাতি, ও তো এই বংশেরই সন্তান। নাতিকে মেনে নিতে আমি রাজি আছি, সে তো এ বংশেরই সন্তান। কিন্তু এই অন্তরা বউকে কিছুতেই এ বাড়িতে আমি ঢুকতে দেব না। ও ভুলটা করো না গো বাবু। আগে বউ আর ছেলেকে বাড়িতে আনো, তারপরে আস্তে আস্তে ফুলের কানে বিষ ঢেলো। সে এলে তো যে দেমাগি মেয়ে, তাছাড়া হয়তো ফুলকেই ও এ বাড়িতে আর আসতে দেবে না। আচ্ছা, ফুল কবে ঢাকার থেকে ফিরছে সে কথা তো জানা যাচ্ছে না। একটু পানি দাও দেখি। তুমি এসছো? আচ্ছা আচ্ছা, পানি আমি পরে দিচ্ছি। আগে বলো তো, ফুলের শ্বশুরবাড়িরা কি বললো? আচ্ছা, ওই জল্লাদিনী শাশুড়ি তোমাকে ছোট লোকিপনা কিছু বলেছে নাকি? করেনি, আবার খুব করতে এসেছিল, কিন্তু আমিও ছেড়ে দেবার পাত্র নই। আমিও দিয়েছি ঝেড়ে। বেশ করেছো। আচ্ছা, কবে ওরা ঢাকা থেকে ফিরবে কিছু শুনলে? খুব শীঘ্রই ফিরবে। তবে যে মোক্ষম অস্ত্রটা চালিয়েছি, তাতে ফুল মিয়া দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে চলে আসবে। আচ্ছা, আমার অসুখের কথা ভালো করে লিখেছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ও নিয়ে ভেবো না, তোমাকে একেবারে মৃত্যু সজ্জায় তুলে দিয়েছি গো। নয়, হ্যাঁ। যদি তোমার অসুস্থতার কথা না লিখতাম, তাহলে ফুল মিয়াকে ওরা আটকে রাখতে পারবে। আমার চালে ভুল হয় না। বাচ্চাটার অপারেশন হয়ে গেলে তারপর চালতে হবে আগুন। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। তোরই কথা স্বাধীনতায় ফুটাই প্রেমের ফুল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। আমার হাতের এক তারাটা একই তালে বাজে, একের সঙ্গে একের মিলন হয় রে গানের শেষে। তোরি হাসন তোরি লালন প্রেম যমুনার কুল রে। তোরি কথায় স্বাধীনতায় ফুটাই প্রেমের ফুল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। বাবু, কিছু বলবে নাকি? তুমি যে উত্তর খুঁজছো তা তো আমার জানা নেই। তোমার আমার কাজের চেয়ে এই দেশের কাজ অনেক বড়। এই খেপা ছেলেগুলো স্বাধীনতার অমৃত লাভের আশায় নিজের জীবনকে তুচ্ছ করেছে। তার চেয়ে তুমি আমি নগণ্য, তার খোঁজ কি আমি দিতে পারি? বাবু, বিপ্লবীদের সাথে তোমার দেখা হয়? সত্যি বলো। হয়, মাঝে মাঝে জঙ্গলের পথে। যদি সুবিমলের সাথে দেখা হয় তাহলে বলো, আমরা দুজন বুড়ো বুড়ি সেই দিনের অপেক্ষায় আছি।
যেদিনও স্বাধীন ভারতের পতাকা নিয়ে আমাদের উঠোনে এসে দাঁড়াবে, কিন্তু সেই দিনটা যেন লড়াই করে আগে ছিনিয়ে আনে। আহা, এই বাপ না হলে এমন ছেলে হয় গো? কত সহজেই কত বড় কথাটা বলে দিলে। আমি তো আলাদা করে কোনো সুবিমলকে চিনি না, এরা সবাই সুবিমল। এই দামাল ছেলেগুলো একদিন সুদিন ফিরিয়ে আনবে গো, সুদিন ফিরিয়ে আনবে। বুকের মধ্যে এই বিশ্বাসটাকে মরতে দিও না, বুঝলে? চলো বাবু। আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে, আমি যে তোর বাউল রে দেশ, আমি তোর বাউল রে। খবর কিছু শুনেছেন কর্তা? মোহর আলী তো ও আবারও দিমাকে মাটি তো পা পড়ছেন না। কেন, নতুন কোন রোগের ওষুধ আবিষ্কার করলো নাকি? না না, ওসব কিছু নয়। নিজের শুল ব্যথা সারাতে পারে না, সে সারাবে অন্যের রোগ। মুসলমান হয়ে হিন্দুর শাস্ত্র পড়ে কবিরাজি বিদ্যে শিখেছে। ওই মোহরের অবস্থা হয়েছে কি জানেন? ওই না ঘর কা না ঘাটকা, হেকিমিটাও ভালো করে শিখলো না, আবার কবিরাজিটাও ভালো করে জানলো না। বলো কি তর্ক? সাত গায়ের লোক মোহর আলীকে ধন্বন্তরী মনে করে, এত বড় মহামারী সামলালো, আর তুমি বলছো কবিরাজি জানে না? কর্তা, মহামারী যেভাবে এসেছে সেভাবে চলে গেছে। মাঝখান থেকে নাম ফুটেছে মোহর আলীর। ওই যে কথায় বলে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি মারে। কথাটা মন্দ বলনি। যদি সদরে দরবার করে একটা স্বাস্থ্য কেন্দ্র গ্রামে খোলা যায়, তবে সাধারণ মানুষেরও উপকার হয়, আর কবিরাজদেরও রমরমা কমে। আপনি তো সেদিনই একই কথা বললেন, কিন্তু যাচ্ছেন না তো সদরে। যান, ওই এলোপতি বিদ্যে দিয়ে ওই কবিরাজি বিদ্যের মুখে একেবারে আগুন জ্বেলে দিন। বড্ড বার বেড়েছে মোহর আলী, আর তার সঙ্গে ওই গোদের উপর বিস্ফোরার মতো সোমনাথ বদ্যি এসে জুটেছে। বাড়তে দাও, বাড়তে দাও। যত ফুলবে তত তাড়াতাড়ি ফাটবে, যত রোয়া সব ফুস হয়ে যাবে। আচ্ছা, শুনলাম মোহর আলী নাকি গ্রামে মিলাদ দেবে, শুনেছো? হ্যাঁ শুনেছি। ওই মেজ ছেলে, বউ, মেয়ে জামাই সবাই ঢাকা থেকে ফিরেছে। তারপর ওই নাতিটার কাটা ঠোঁটটাও নাকি ওই সাহেব ডাক্তাররা জোড়া লাগিয়ে দিয়েছে, আর সেই জন্যই তো মিলাদ আর বিশাল ভোজেরও আয়োজন হচ্ছে। বুঝলে তর্ক, জীবনটা বড় একঘেয়ে হয়ে যাচ্ছে। কিছু একটা করো যাতে উত্তেজনা পাই। আচ্ছা, এই সোমনাথের ছেলে সুবিমল মোহরের ছেলে সুলতানের দোস্ত না? একটু খোঁজ খবর করো তো, কোনো গন্ধ পাও কিনা। যদি গন্ধ পাওয়া যায়, তাহলে মোহরকে এমন ছুট করাবো দম নেওয়ার সময় পাবে না। আমার কোম্পানির হেড অফিস কলকাতায়। মাঝে মাঝে আমার ওখানে যাওয়ার দরকার পড়ে। আমি নানা অজুহাতে সেটা কাটিয়ে দিই। তো এবার যদি বলে, আমি না বলতে পারবো না। যাবেন, আমাকেও নিয়ে যাবেন। আমিও কলকাতা শহরটা দেখব। না বাবা, আমার যে কাজ নেই। শুনেছিস কলকাতা নাকি ঢাকার থেকেও বড়। যদি ওখানে গিয়ে আবার হারিয়ে যাই, এর থেকে বরং আপনিই যান। আর আমি যদি হারিয়ে যাই, আর কখনো যদি ফিরে না আসি?
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।